শরীফুল যেভাবে বোলিং করেছেন, একদম থার্ড ওয়ানডে থেকে শুরু করি, প্রথম দুইটা ওয়ানডে ম্যাচে তিনি সুযোগ পেলেন না, থার্ড ওয়ানডেতে এসে তিনি একাই মোটামুটি জিতিয়ে দেওয়ার কাজটা প্রায় করে ফেলেছিলেন। এবং যখন আপনি একজন পেসার এমন শেপে থাকবে, তিনি পিএসএল এ গিয়ে খুব ভালো খেলেছেন, সো টি-20 ফরম্যাটে তিনি কতখানি ভালো শেপে আছেন সবাই জানে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটা তো তিনি 3 উইকেট পেয়েছিলেন। সো তিনি ফর্মে আছেন, তাকে আপনি ওয়ানডেটা ওই কম্বিনেশন, আপনি যে কম্বিনেশনটার কথা বলেন সেটার কারণেই টি-20 সিরিজটা, ওয়ানডে সিরিজটা খেলানো যায়নি, এবং টি-20তে তিনি খুব ভালো শেপে আছেন। তাহলে খুব স্বাভাবিকভাবেই আপনি তাকে টি-20তে ক্যারি করবেন বা ম্যাচ বেশি খেলার সুযোগটা তৈরি করে দিবেন। শরীফুল প্রথম ম্যাচটা খেলেন, সেখানেও তিনি খুব ভালো করলেন। শরীফুলের প্রথম ম্যাচের ইয়েটা যদি আমরা দেখি, যে তিনি আসলে 4 ওভার বোলিং করে 3 ওভার বোলিং করে এক্স্যাক্টলি 22 রান দিয়েছেন, একটা উইকেট পেয়েছেন, ডিসেন্ট বোলিং। ফলে সেকেন্ড ম্যাচে যাকে আপনি ওয়ানডেতেও খেলাতে পারেননি ফর্মে থাকা সত্ত্বেও, তাকে আপনি কেন টি-20 সেকেন্ড ম্যাচটাতে ড্রপ করবেন, এটা একটা প্রশ্ন হতে পারে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. হ্যাঁ, আপনি হয়তো বা টিম ম্যানেজমেন্ট ভেবেছে যে আব্দুল গাফফার সাকলানকে যেহেতু প্রথম ম্যাচটা খেলানো হয়েছে, যেহেতু তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ম্যাচ খেলার সুযোগ পাননি, এখানে প্রথম ম্যাচ খেলানো হয়েছে, ফলে একটা ম্যাচ খেলে তাকে আবার ড্রপ করে দিলে মেসেজটা তার প্রতি কি যায়, সেটা কি টিম ম্যানেজমেন্ট চিন্তা করে শরীফুলকে ড্রপ করে দিল। এবং সেটাই কিন্তু আসলে কাল হয়ে দাঁড়িয়েছে, যেহেতু সাকলাইন আসলে 4 ওভার বোলিং করে 53 রান খরচ করেছেন এবং ওভার প্রতি 13.25 রান তিনি খরচ করেছেন, যেটাই আসলে কাল হয়েছে। আলটিমেটলি কিন্তু বাংলাদেশে যে আপনি ব্যাটিং এর এত ব্যর্থতার কথা বলছিলেন, তারপরে কিন্তু বাংলাদেশ 7 রানে হেরেছে। সো একজন বোলার যদি 10টা রান কম দিতেন বা সাকলাইন 53 রানের জায়গায় যদি 40 রানও দিতেন, সেক্ষেত্রেও বাংলাদেশ হয়তো বা ম্যাচটা জিততে পারতো। সো ওই যে একজন বোলারের যে পার্থক্যটা, সেটাই কিন্তু আলটিমেটলি বাংলাদেশকে ম্যাচটা হারিয়েছে, বাংলাদেশকে সিরিজটা হারিয়েছে। রাহুল, এখানে সাকলাইন যে 53 দিয়েছেন, তিনি যদি 63ও দেন, এখানে সাকলাইনকে আসলে আমরা দোষারোপ করতে চাই না। কেন চাই না? কারণ একটা ন্যাশনাল টিমে যখন একটা প্লেয়ার আসবে, ইট ক্যান বি সাকলাইন, ইট ক্যান বি মুস্তাফিজ, ইট ক্যান বি তাসকিন ওর নাহিদ রানা, যে কেউ যে কোনো দিনে 50-60 খরচ করতে পারেন, যে কেউ করতে পারেন, বিকজ এটা ক্রিকেট। আপনার দলের সবাই একদম ইকোনমি 6-7-এর ভিতরেই থাকবে, আপনি যে কোনো অপোনেন্টকে 160-70 বাঁধবেন, ব্যাপারটা তা না। ওরা কাউকে না কাউকে তো টার্গেট করবে। আপনিও তো টিম অস্ট্রেলিয়ার ব্যাটারদেরকে আপনি টার্গেট করেছেন, আপনিও তো জনসনকে মোটামুটিভাবে টার্গেট করে খেলেছেন। সো এখানে ব্যাপার হচ্ছে কি, মানে মাই কোয়েশ্চেন টু ইউ, যে সাকলাইনকে কি আসলে এই সময়ে এভাবে এক্সপোজ করাটা ঠিক হয়েছে কিনা? আমি কম্বিনেশনের কথা বলছিলাম, যে বোলিং কম্বিনেশনটা কি ছিল, যে আমার তাসকিন আছে, আমার মোস্তাফিজ আছে, আমার নাহিদ রানা আছে, এই কম্বোটা থেকে যে কোনো একজনকে যদি আমি রেস্ট করতে চাই, তাহলে তাকে ড্রপ করে আমি শরীফুলকে খেলাই। এখানে আমি এই জায়গাতে 3 কম্বো ভেঙে আমি সাকলাইনকে যখন আমি দিলাম, ইটস এ ভেরি বিগ রেসপন্সিবিলিটি। কারণ আমি সাকলাইনকে এই রেসপন্সিবিলিটি দিতে পারি যখন আমি 2-0-তে সিরিজ জিতলাম, লাস্ট ম্যাচ আমার সুযোগ আছে এক্সপেরিমেন্ট করা, সাকলাইন আসো। কারণ সাকলাইনের গতি তো 145 না, সাকলাইনের ব্যাটিং তো এখনও টিম ডেভিড পর্যায়ে যায় নাই। সো আমি এত কনফিডেন্ট হওয়ার তো কারণ নাই। আমি তাকে আস্তে আস্তে ট্রান্সফরমেশনটা আস্তে আস্তে করা আমার কাছে মনে হয় যে এটা ওয়াইজ ছিল, যেটা আমি এইভাবে ডিরেক্টলি এক্সপোজ করে দিলাম সাকলাইনকে। এটা আমার কাছে মনে হয় যে এই জায়গায় আরও হয়তো বা ভাবনার ছিল। দেই নো বেটার, তাদের নিশ্চয়ই প্ল্যান আছে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে, এবং আরও অনেকেরই কনভারসেশন দেখলাম, প্রত্যেকের কাছে কিন্তু এই জায়গাটা অন্তত এইভাবে তারা অ্যাসেস করেছেন। রাহুল, হোয়াট ডু ইউ থিঙ্ক অন দ্যাট? না, এই জায়গাটাতে যেটা আপনি বলছিলেন, যে মানে অবশ্যই আপনাকে শরীফুলকে ম্যাচটা খেলাতে হতো। আপনি হয়তো নাহিদ রানাকে বিশ্রাম দিতে চাইলে তাসকিন, শরীফুল কিংবা মুস্তাফিজ এই 3 জনকে খেলাতে পারতেন। তবে এই জায়গাতে একটা কনসার্ন ছিল যে তাসকিন যে শেষ টি-20 ম্যাচগুলো খেলেছেন, সেখানে তার ফর্ম খুব একটা তার পক্ষে ছিল না, যেমনটা তিনি ওয়ানডেতে করছেন। টি-20তে তিনি খানিকটা ছিলেন। ব্রিং শরীফুল দেয়ার। হ্যাঁ, শরীফুল ছিলেন এবং শরীফুল খুব ভালো করছেন টি-20তে। আনডাউটেডলি তিনি এই মুহূর্তে টি-20তে ওয়ান অফ দ্য বেস্ট ফর্মে আছেন তিনি। সো তাকে আসলে খেলানোটা হয়তোবা মিডল অর্ডারের কথা চিন্তা করে, এবং আপনি যেটা বলছিলেন আমি টোটালি অ্যাগ্রি করি আপনার সাথে, যে সাকলাইনকে এই জায়গায় আসলে দোষ দেওয়াটা ঠিক হবে না। কারণ তিনি তার মাত্র সেকেন্ড ইন্টারন্যাশনাল ম্যাচটা খেললেন, 53 রান খরচ করেছেন, এবং যেই সময় তিনি বোলিং করেছেন মিডল ওভারে, টিম ডেভিড তখন ব্যাটিং করছিলেন, একটা ভালো পার্টনারশিপ হয়ে গেছিল অস্ট্রেলিয়ার, এবং তিনি কিন্তু আলটিমেটলি টিম ডেভিডকে ফিরিয়েছেনও। বরঞ্চ হ্যাঁ, থার্ড ম্যাচে যদি দেখি সাকলাইন ড্রপ হয়েছে, তখন কিন্তু এটা নিয়েও সমালোচনা করবো। কারণ হচ্ছে আপনি এখন তাকে ড্রপ করতে পারেন না। ইউ শুড ব্যাক হিম নাও। এবং তিনি আসলে যে দলের সাথে ছিলেন, নিউজিল্যান্ডের সাথে ম্যাচ, মানে অস্ট্রেলিয়ার দলটার সাথে যদি তিনি থাকতেন এই সিরিজে,
পরে আমরা আবার জিম্বাবুয়েতে যাচ্ছি। সো ম্যাচ খেলার সুযোগ কিন্তু ছিল এবং সাকলাইন খুব আর্লি এজে আছেন তার ক্যারিয়ারে। আমরা সবাই জানি যে তার ব্যাটিংটাও বেশ ভালো ইফেক্টিভ হতে পারে এবং নির্বাচকরাও সরাসরি বলেছেন যে একজন প্লেয়ার এমন খুঁজছেন যারা আসলে পেস বোলিং করতে পারেন এবং সাথে কিছু ব্যাটিংয়ের উপাদানও তার যার মধ্যে আছে এমন কাউকে খুঁজছে, এবং সেটা শুধু টি-20 না, ওয়ানডে ফরম্যাটের জন্য। সো সাকলাইনের সেই ফিউচার আছে এবং তিনি যদি সেগুলো নিয়ে কাজ করেন দলের সাথে থাকেন, নিশ্চয়ই আরও অনেক সময় আছে সাকলাইনের জন্য। সো সব মিলিয়ে আসলে টি-20 সিরিজের ওই যে পরিকল্পনার জায়গাটা আমার কাছে মনে হয় যে একজন ক্যাপ্টেন যিনি রেগুলার ক্যাপ্টেন্সি করছিলেন তিনি তো তার দলটা নিয়ে পুরোপুরি মুখস্থ। আপনি দেখেন যে ওই যে যেটা বলছিলাম যে রিশাদ লাস্ট সিরিজে কি করেছেন সেটা লিটনের কাছে ক্লিয়ার। হৃদয় নতুন করে এসে তার হয়তো বা ভাবতে হয়েছে যে আমি কি সাকলাইনকে খেলাবো, বা শরীফুল তিনি হয়তো বা খানিকটা এলোমেলো অবস্থায় ক্যাপ্টেন্সিটা শুরু করেছেন। আপনি দেখেন আমি 6-এ নিয়ে আসলাম সাকলাইনকে, শামীম পাটোয়ারি 6-এ গেলে তাকে দিলাম 7-এ। এত মানে অ্যামালগামেট করা এটা তো আসলে আমার কাছে খুবই শামীম মানে পাটোয়ারি যেখানে রিস্কি একটা মুভ মনে হয়েছে, এন্ড ইট ব্যাকফায়ার্ড। অ্যাবসলিউটলি, এবং সেই সবকিছু মিলিয়ে আসলে যে নড়বড়ে অবস্থাটা সেটা আসলে টি-20তে হয়েছে। আমরা আশা করতে পারি যে লিটন দাস, যদিও থার্ড টি-20 ম্যাচটা তো লিটন দাসকে পাওয়া যাচ্ছে না, তবে নেক্সট যে সিরিজগুলোতে আবার লিটন দাস যখন অ্যাজ এ ক্যাপ্টেন ফিরবেন এবং ওই যখন এলিভেনটা তিনি গুছিয়ে মাঠে নামতে পারবেন এবং অ্যাজ এ ক্যাপ্টেন যখন তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন, নিশ্চয়ই টি-20 ফরম্যাটেও বাংলাদেশ আবার সেই কামব্যাকটা বা যে চেনা রিদমটা আছে সেটাতে ফিরে আসার চেষ্টা করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.